গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের গল্প মুকিদ আলীর শেষ পর্ব। মুকিদ আলীর বাবা খুব শখ করে তার ছেলের নাম রেখেছিল মোহাম্মদ মুকিদ আলী, কিন্তু এখন কেউ তাকে সেই নামে চেনে না। সবাই তাকে ডাকে মুইক্কা চোরা। মুকিদ আলীর মাঝে মাঝে যে এটা নিয়ে দুঃখ হয় না তা না, একসাথে চুরি করতে গিয়ে ইদ্রিস আলী ধরা পড়ল না বলে তার কিছুই হলো না, আর সে ধরা পড়ে গেল বলে তার নাম হয়ে গেল মুইক্কা চোরা। শুধু কি নাম, সবাই মিলে এমন মার মেরেছিল যে পুরো 1 মাস তার বিছানায় পড়ে থাকতে হয়েছিল। এখনো বাম পাটাতে জোর পায় না, একটু টেনে টেনে হাঁটতে হয়। কার্তিক মাসের অভাবের সময় অন্য 10 জনের মতো সেও ছোটখাটো চুরি চামারি করেছে, কিন্তু এটাই যে তার সত্যিকারের পেশা হয়ে যাবে সেটা সে কোনোদিন কল্পনা করে নাই। নামের পেছনে চোরা শব্দটা লেগে যাবার পর তার আর কোনো উপায় থাকলো না। কেউ কাজকর্ম দেয় না, কোথাও গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাই শেষ পর্যন্ত এই কাজেই তাকে পাকাপাকিভাবে লেগে যেতে হলো। এখন সে মোটামুটি ভাবে চুরি চামারি করে দিন কাটায়। তবে সমস্যা একটাই, আশেপাশে 10 গ্রামে কোনো বাড়িতে চুরি হলে থানাওয়ালারা প্রথমেই তাকে ধরে আনে, তারপর যা একটা পিটুনি দেয় তার কোনো মা বাপ নেই। পাবলিকের মার তবু সহ্য করা যায়, কিন্তু পুলিশের মার সহ্য করা কঠিন। চোর হলেও এই এলাকার মানুষ যে তাকে খুব একটা হেলাফেলা করে তা নয়। অন্য গ্রামে বিএ পাস মাস্টার আছে, দারোগা আছে, পাশ করা ডাক্তার আছে। তাদের গ্রামের বিখ্যাত মানুষ বলতে এই মুইক্কা চোরা। কাজে গ্রামের লোকজন তাকে অল্প বিস্তর খাতির করে। বলাইয়ের চায়ের দোকানে গেলে বলাই চোখ টিপে বলে, কিরে মুইক্কা, আজকে কার সর্বনাশ করে আইলি? মুকিদ আলী তখন দুর্বলভাবে হাসে, কিছু বলে না। বলাই তার সাথে একটু আধটু ইয়ার্কি তামাশা করে ঠিকই, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেয় না। ভেতরে গিয়ে বসলেও আপত্তি করে না। মন মেজাজ ভালো থাকলে একটা কুকি বিস্কুট, আধখানা গজা বা 1 কাপ চা খেতে দেয়। আজকে সন্ধ্যাবেলা মুকিদ আলী বলাইয়ের দোকানে চাদর মুড়ি দিয়ে বসেছে। যা একটা ঠান্ডা পড়েছে তার বলার মতো না। গরম চা আর একটা বিড়ি টেনেও শরীরটা ঠিক মতন গরম হচ্ছে না। সাহস করে আরো 1 কাপ চা চেয়ে ফেলবে কিনা বুঝতে পারছিল না। তখন গ্রামের মাতব্বর মোদাব্বের মুন্সি এসে ঢুকল। সে কখনো একা চলাফেরা করে না, সবসময় তার সাথে 2-1 জন থাকে। আজকেও আছে। এই গ্রামেরই 2 জন, কুদ্দুস আর গহর আলী। সবাইকে নিয়ে একটা টেবিলে বসে চোখ ঘুরিয়ে সবার দিকে একবার তাকাতেই তার মুকিদ আলীর দিকে নজর পড়ল। মোদাব্বের মুন্সি ভুরু কুচকে বলল, কিরে মুইক্কা, তুই এখানে কবে ছাড়া পাইলি? মুকিদ আলী হাত কষলে বলল, বছর 2 হয়েছে চেয়ারম্যান সাহেব। 2 বছর জেলের বাইরে? বলিস কিরে মুইক্কা? মুকিদ আলী কথা না বলে তার ময়লা হলুদ দাঁত বের করে একটু হাসার চেষ্টা করল। তাই এখানে কি মতলব, চুরি না অন্য কিছু? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, মুকিদ আলী নিচের দিকে তাকিয়ে বলল, জব্বর ঠান্ডা পড়ছে, তাই ভাবলাম বলাই কাকার রেস্টুরেন্টে 1 কাপ চা খায় যাই। তোদের আবার ঠান্ডা লাগে নাকি রে? মাঘ মাসের শীতে খালি গায়ে তেল মেখে চুরি করিস না? এই প্রশ্নের উত্তর সহজ ভাষায় দেয়া সম্ভব না, তাই মুকিদ আলী তার চেষ্টাও করল না। হাসিতে একটা দুর্বল ভঙ্গি করে বলল, কি যে বলেন চেয়ারম্যান সাহেব। মোদাব্বের মুন্সি গ্রামের একজন গণ্যমান্য মানুষ। একটা চোরের সাথে তার বেশিক্ষণ কথা বলা ঠিক না, তাই সে হঠাৎ মুখটা কঠিন করে দৃষ্টি সরিয়ে নিল। মুকিদ আলীকে যেন দেখতেই পায়নি এমন ভান করে বলাইয়ের দিকে তাকালো। বলাই, 3 কাপ চা দে, ফ্রেশ পাত্তে দিবি। বলাই বলল, যে আচ্ছা চেয়ারম্যান সাহেব। মোদাব্বের মুন্সি তখন কুদ্দুস আর গহর আলীর দিকে তাকিয়ে বলল, তারপর কি হলো মুসলিম মিয়ার? কি আর হবে, ঠাটা পড়লে শরীরের কিছু থাকে? এত বড় জোয়ান মানুষ, পুরা শরীর পুইরা কয়লা। মুসলিম মিয়া এই গ্রামেরই মানুষ। নানা রকম অসামাজিক কাজ, নেশা ভাঙ এইসব দিয়ে থাকত। বাবার একমাত্র ছেলে। বাবার সব সহায় সম্বল উড়িয়ে দিয়ে মোটামুটি ভাবে উচ্ছন্নে গিয়েছিল। গত রাত্রে হঠাৎ করে অসময়ের ঝড়ে বাজ পড়ে মারা গিয়েছে। গ্রামের এতগুলো মানুষ, মৃত্যু এখানে এমন কিছু অপরিচিত বিষয় নয়। তবে বাজ পড়ে মারা যাওয়ার ঘটনা খুব বেশি ঘটেনি। সারা গ্রামেই এখন সেটা নিয়ে মোটামুটি একটা উত্তেজনা রয়েছে। মোদাব্বের মুন্সি মাথা নেড়ে বলল, আমি কতবার কইছি মুসলিম মিয়ারে এই নাফরমানি কাজ বন্ধ কর, হারামজাদা আমার কথা শুনল না। আল্লাহর গজব কারে কয় এখন বুঝলো কিনা?
গহর আলী মাথা নেড়ে বলল, আল্লাহর মায়ের চিন্তার বাইরে। মোদাব্বের মুন্সি বলল, তার বাপ তো ছিল ভদ্রলোক, ছেলেটা এইভাবে নষ্ট হইল। কুদ্দুস বলল, একদিক দিয়ে ভালোই হয়েছে, মরছে, টাকা পয়সার খুব কষ্টে আসিল নাকি। গহর আলী বলল, মনে আছে চেয়ারম্যান সাহেব, বাপের একমাত্র ছেলে, কত সহায় সম্পত্তি, বিয়া করল কাঞ্চনপুর গ্রামে। কুদ্দুস বলল, বউটা মইরা বাঁচছে। মোদাব্বের মুন্সি একটা নিঃশ্বাস ফেলে বলল, হায়াত মত আল্লাহর হাতে, বউটার হায়াত নাই। গহর আলী বলল, এর বউটা ভালো ছিল, বউটা বাইচা থাকলে মনে হয় মুসলিমের এই অবস্থা হয় না, টাকা পয়সা এইভাবে নষ্ট করে না। কুদ্দুস বলল, নষ্ট বইলা নষ্ট, শেষের দিকে নাকি ভাত খাওয়ার পয়সা নাই, কি অবস্থা। মোদাব্বের মুন্সি হঠাৎ দুলে দুলে হাসতে শুরু করল। কুদ্দুস অবাক হয়ে বলল, কি হলো চেয়ারম্যান সাহেব, হাসেন কেন? মানুষের কপাল, এই মুসলিম মিয়ার টাকা পয়সার কত দরকার, সেই টাকা পয়সার খনি আল্লাহ তারে দিল, কিন্তু ভোগ করার উপায় নাই। কুদ্দুস এবং গহর আলী কেউই ঠিক বুঝতে পারল না মোদাব্বের মুন্সি কি বলছেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে তারা মোদাব্বের মুন্সির দিকে তাকালো। কুদ্দুস বলল, কি বলতেছেন চেয়ারম্যান সাহেব, টাকা পয়সার খনি? মোদাব্বের মুন্সি মুখ গম্ভীর করে মাথা নাড়তে লাগলো, বলল, খনি নয় তো কি, 2-4 লাখ টাকার তো কম না। কুদ্দুস সোজা হয়ে বসে বলল, কি জিনিস 2-4 লাখ টাকার কম না? মুকিদালের একটা ঝিমুনির মতো এসেছিল। 2-4 লাখ টাকার কথা শুনে মুহূর্তে তার ঝিমুনি দূর হয়ে গেল, কিন্তু সেটা সে কাউকে বুঝতে দিল না। চোখে মুখে ঘুমের ভান করে ঘাপটি মেরে মোদাব্বের মুন্সির কথা শোনার চেষ্টা করতে লাগলো। মোদাব্বের মুন্সি এদিক সেদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, তোমরা জানো না মানুষের শরীরে ঠাডা পড়লে কি হয়? কি হয় চেয়ারম্যান সাহেব? ঠাডা হইল ইলেকট্রিসিটি। শরীরের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি যায়, তখন চুল, চামড়া, গোশত পুইরা কয়লা হয়ে যায়। কিন্তু কিন্তু কি? শরীরের হাড্ডির মাঝে পরিবর্তন হয়, শরীরের হাড্ডি চুম্বুক হয়ে যায়। গহর আলী চোখ বড় বড় করে বলল, চুম্বুক? চুম্বুক কি চেয়ারম্যান সাহেব? চুম্বুক হইল সোনার থেকে দামি, এমন একটা জিনিস যেটা সবকিছু আকর্ষণ করে। মোদাব্বের আলী চুম্বক নামক বস্তুটির ব্যাখ্যা করতে গিয়ে আকর্ষণের মতো একটা কঠিন শব্দ ব্যবহার করতে পেরে বিশেষ প্রীত হল। মাথা নেড়ে গম্ভীর হয়ে বলল, এই মুসলিম মিয়া, তার টাকা পয়সার কত অভাব, কিন্তু চিন্তা করো, তার শরীরের মূল্য এখন 1 লাখ টাকার কম না। কুদ্দুস এবং গহর আলীর চোখে এক ধরনের লোভ খেলা করে, সেটা আবার দপ করে নিভেও যায়। একটা মৃত মানুষের পুড়ে যাওয়া শরীরের মূল্য যতই হোক, সেটা তারা তুলে আনতে পারবে না, বিক্রিও করতে পারবে না। মুকিদ আলীর কথা ভিন্ন। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দিল না। মাথাটা পেছনে হেলান দিয়ে সে ঘুমের ভান করে বসে রইল। কুদ্দুস কিংবা গহর আলীর সাহস না থাকতে পারে, কিন্তু তার সাহসের অভাব নাই। মুসলিম মিয়ার মূল্যবান শরীর সে ঠিকই তুলে আনতে পারবে, শুধুমাত্র তার কবরটা খুঁজে বের করতে হবে। কোথায় দিয়েছে কবর? সে আবার কান খাড়া করে, কারণ শুনতে পেল মোদাব্বের মুন্সি ঠিক সেই প্রশ্নটি করেছে। কবর দিছে কোনখানে? কুদ্দুস বলল, সরকারি গোরস্থানে। সরকারি গোরস্থানে জায়গা কই? একটা পুরান কবরের ভিতর কবর দিছে, পশ্চিম দিকে একেবারে দেয়ালের কাছে। ও। মোদাব্বের মুন্সি একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, মুসলিম মেয়ের আত্মীয় স্বজন নাই, যদি থাকতো আমি কি বলতাম জানো? কি বলতেন? আমি বলতাম লাঠি সড়কি নিয়ে কবর পাহারা দিতে, এই কবর এখন সোনার খনি। কুদ্দুস এবং গহর আলীর চোখ আবার চকচক করে ওঠে, আবার দপ করে নিভে যায়। বলাই ততক্ষণে টেবিলে চা দিয়ে গেছে। চা খেতে খেতে মোদাব্বের মুন্সি তখন রাজনীতির আলাপ করে। আমেরিকা এবং চীন কেন এই দেশের দিকে নজর দিচ্ছে, সেই ব্যাপারটি সে কুদ্দুস এবং গহর আলীকে বোঝানোর চেষ্টা করে। মুকিদ আলী সেগুলো বসে বসে শোনে, কিন্তু কোনো কথাই তার মাথার ভেতর ঢোকে না। সে চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পায় সরকারি গোরস্থানের পশ্চিম পাশে মুসলিম মিয়ার কবর, যেটা খুঁড়ে সে লাখ টাকা দামের পোড়া একটা শরীর বের করে আনছে। তার এই কষ্টের জীবন হয়তো এভাবেই শেষ হয়ে যাবে, হয়তো খোদা এটাই তার কপালে লিখে রেখেছেন। মোদাব্বের মুন্সি কুদ্দুস আর গহর আলীকে নিয়ে ওঠা না পর্যন্ত মুকিদ আলী ঘুমের ভান করে বসে রইল। তারা উঠে যাবার পর সে উঠে দাঁড়ায়, বলাই চোখ মোটকে বলে,
কিরে মুইক্কা, কই যাস? বাড়ি যাই, শরীরটার মধ্যে জুত পাই না। এত সকালে বাড়ি গিয়া কি করবি? রাত গভীর না হইলে কি চুরিত বাইর হন যায়? মুকিদ আলী ভেতর ভেতর একটু চমকে উঠল। সত্যি সে আজ রাতটা গভীর হলেই চুরি করতে বের হবে, কিন্তু বলায়ের সেটা জানার কথা না। মুকিদ আলী জোর করে হাসার চেষ্টা করে বলল, আপনি যে কি কন বলাই কাকা। বাইরে ঘন কুয়াশা এবং কনকনে শীত। মুকিদ আলীর মনটা ভালো হয়ে গেল। কবর খুঁড়ে লাশ চুরি করার জন্য এর চাইতে ভালো পরিবেশ আর হতেই পারে না। সরকারি কবরস্থান গ্রামের বাইরে, আশেপাশে বসতি নেই। বসতি থাকলেও এই শীতে কেউ বের হবে না। যদি বেরো হয়, এই ঘন কুয়াশায় কেউ তাকে দেখবে না। মনে হয় খোদা তার জন্যই এইরকম একটা অবস্থা করে দিয়েছেন। ঘরে ফিরে এসে মুকিদ আলী 4টে ভাত ফুটিয়ে নেয়। দুপুরের বাসি তরকারি ছিল, সেটা দিয়ে তৃপ্তি করে খায়। মুসলিম মিয়ার শরীর তুলে আনার পর তার আর বাসি তরকারি দিয়ে ভাত খেতে হবে না। থালা বাসন ধুয়ে সে তার ঘরের বারান্দায় বসে একটা বিড়ি ধরালো। তার ভেতরে এক ধরনের উত্তেজনা। কোথাও চুরি করতে যাওয়ার আগে সে সবসময় এরকম উত্তেজনা টের পায়। মুকিদ আলীর ঘড়ি নাই, কিন্তু ঘড়ি ছাড়াই সে সময়ের আন্দাজ করতে পারে। ঠিক মাঝরাতে সে একটা কোদাল আর একটা বস্তা নিয়ে বের হলো। অন্ধকার রাত, ঘন কুয়াশায় ঢাকা। গ্রামের নির্জন পথে একটা মানুষ নেই। মুকিদ আলী নিঃশব্দে গ্রামের পথ দিয়ে হেঁটে যায়। দীর্ঘদিনের অভ্যাস, হাঁটলে তার পায়ের কোনো শব্দ হয় না। সরকারি গোরস্থানের কাছাকাছি এসে সে খালের পাড়ে একটা ঝোপের আড়ালে কিছুক্ষণ বসে রইল। যদি কেউ আশেপাশে থাকে তাহলে তার চোখে পড়বে। যখন দেখল কেউ নেই, তখন সে সাবধানে দেওয়াল টপকে গোরস্থানের ভেতরে ঢুকল। ভেতরে এক ধরনের শুনশান নীরবতা। গোরস্থানের ভেতর বড় বড় গাছ, নিচে গাছের শুকনো পাতা। অন্য যে কেউ হলে শুকনো পাতার শব্দ হতো, কিন্তু মুকিদ আলী নিঃশব্দে হেঁটে গেল। কৃষ্ণপক্ষের রাত, মাঝরাতের দিকে চাঁদ ওঠার কথা। হয়তো এতক্ষণে উঠে গেছে। ঘন কুয়াশায় এই চাঁদের আলো অন্ধকার দূর করতে পারছে না। চারপাশে শুধু একটা ঘোলাটে অস্বচ্ছ আলো ছড়িয়ে দিয়েছে। মুকিদ আলী গোরস্থানের ভেতর আবছা অন্ধকারে বাঁধানো কবরগুলো দেখতে পায়। সেগুলোর ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ তার বুকের ভেতর এক ধরনের কম্পন অনুভব করে। সে ছোটখাটো দুর্বল মানুষ, কিন্তু তার পরিচয় মুইক্কা চোরা। সে অনেক রাত বিরেতে অনেক বন জঙ্গল, খাল বিল, গোরস্থান, শ্মশানে রাত কাটিয়েছে, কখনো ভয় পায়নি। আজ এই মধ্যরাতে গোরস্থানে এসে হঠাৎ করে তার বুকে প্রথমবার ভয়ের এক ধরনের কাঁপুনি খেলে গেল। মুকিদ আলী ভয়টাকে ঠেলে দূর করে দিয়ে পশ্চিম দিকের দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। এইখানে কোন এক জায়গায় মুসলিম মিয়াকে কবর দেওয়া হয়েছে। নতুন কবর, বের করার সমস্যা হবে না। ওপরে ঢিবির মতো মাটি উঁচু করে দেয়া থাকবে। ঘাস পাতা ঝোপঝাড় থাকবে না। শেয়াল যেন না আসে সেজন্য তুষ ছিটিয়ে দেয়া থাকবে। মুকিদ আলী অন্ধকারের মাঝে হাতড়ে হাতড়ে দেখতে থাকে। ঠিক তখন সে প্রথমবার শব্দটা শুনতে পায়। খুব মৃদু একটা শব্দ, হুম হুম করে যেন কেউ শব্দ করছে। মুকিদ আলীর হৃৎপিণ্ডটা হঠাৎ করে যেন গলার কাছে এসে আটকে গেল। তার একবার মনে হলো বুঝি সে চিৎকার করে ছুটে পালায়, কিন্তু পালালো না, শক্ত হয়ে বসে রইল। শব্দটা থেমে থেমে হয়, একটানা কিছুক্ষণ হবার পর আবার থেমে যায়। প্যাঁচা। মুকিদ আলী নিজেকে বোঝালো, নিশ্চয়ই হুতুম প্যাঁচা। মুকিদ আলী গ্রামের মানুষ, গ্রামের পশু পাখির ডাক সে খুব ভালো করে চেনে। মুইক্কা চোরা হিসেবে রাত বিরেতে খালবিলের পাশে ঝোপঝাড়ের আড়ালে বসে অনেক রাত জাগা পাখির শব্দ সে শুনেছে। সে খুব ভালো করে জানে এটা প্যাঁচার ডাক না, তবুও নিজেকে বোঝালো এটা আসলে একটা প্যাঁচার ডাক। নিঃশ্বাস বন্ধ করে কবরগুলো হাতড়ে হাতড়ে মুকিদ আলী মুসলিম মিয়ার কবরটা খুঁজে বার করল। কাঁচা মাটির ঢিবি, ওপরে তুষ ছড়ানো, ঠিক যেরকম সে অনুমান করেছিল। মুকিদ আলী গামছাটা কোমরে বেঁধে খুব সাবধানে কবরটা খুঁড়তে শুরু করে। কোদালের প্রথম কোপটা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে হুম হুম শব্দটা থেমে গেল। এতক্ষণে এই হুম হুম শব্দে মুকিদ আলী কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে শব্দটা থেমে যাওয়ায় সে অস্বস্তি অনুভব করে। অস্বস্তির কারণটা সে জোর করে নিজের ভেতর থেকে সরিয়ে রাখে। তার কেমন জানি মনে হয়
এই কবরের ভেতর থেকেই শব্দটা আসছে। কবরের ভেতর মুসলিম মিয়ার পুড়ে যাওয়া শরীর। মুকিদ আলী ফিসফিস করে নিজেকে বোঝায়, এই শরীরের প্রত্যেকটা হাড্ডি একটা করে চুম্বুক। চুম্বুক হয়েছে সোনার থেকে দামি। মোতাব্বের মিয়ার নিজের মুখের কথা আমি নিজের কানে শুনছি। কোন মতে শরীরটা তুইলা বস্তা করে বাড়ি নিয়ে যামু, বাড়ির পিছনে পুইতা রাখমু। সময় হইলে খোঁজ খবর নিয়া এই হাড্ডি বেইছে আমি বড় লোক হয়ে যামু। মুকিদ আলী একটা উত্তেজনা অনুভব করে, ফিসফিস করে বলে, আর চুরি চামারি না, এই মুখ্যা চোর আর চুরি করবে না। এই হইল শেষ চুরি, জন্মের মতো শেষ। মুকিদ আলী নিঃশব্দে কবর খুঁড়তে থাকে। নরম মাটি সহজেই কোদালের কোপের সাথে উঠে আসে। আধা আধি হবার পর হঠাৎ যেভাবে থেমে গিয়েছিল ঠিক সেইভাবে হুম হুম শব্দটা আবার ফিরে এলো, আগের চেয়ে আরো অনেক জোরে, অনেক স্পষ্টভাবে। শব্দটা লম্বা এবং দীর্ঘ সময়ের। হুম হুম করে কেঁপে কেঁপে উঠে। মুকিদ আলীর মনে হয় কোন মানুষ বুঝি জ্বরের ঘোরে কাতর শব্দ করছে। তার হাত পা ঠান্ডা হয়ে যায়। কনকনে শীতের মাঝে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। হঠাৎ করে সে নিজের ভেতর এক ধরনের আতঙ্ক অনুভব করে। এক ধরনের জ্যান্ত ভয়ে তার শরীর শিউরে ওঠে। এতক্ষণ সে নিশ্চিত হতে পারেনি, কিন্তু এখন তার কোনো সন্দেহ নেই, শব্দটি আসছে কবরের ভেতর থেকে। মুকিদ আলী কোদালটি হাতে নিয়ে জোরে জোরে মাটিতে দুবার ঘা দিল। সাথে সাথে শব্দটা থেমে গেল। ঠিক কি কারণ কে জানে, শব্দটা থেমে যাওয়ায় মুকিদ আলীর আতঙ্কটা কয়েক গুণ বেড়ে গেল। এইসব কিছু না, মুকিদ আলী নিজেকে বোঝালো। মুসলিম মিয়ার পোড়া লাশ ভিতরে, এই লাশের হাড্ডি হইতেছে 7 রাজার ধন, সোনার চেয়ে দামি। আমি এই লাশ না নিয়ে যাবো না। মুকিদ আলী কোদাল হাতে নিয়ে আবার কোপাতে থাকে। শীতের রাতে তার শরীর ঘেমে যায়। চাদরটা খুলে সে কবরে নেমে মাটিগুলো উপরে তুলতে থাকে। দেখতে দেখতে গর্ত গভীর হয়ে যায়। শেষ পর্যন্ত সে কবরের ওপর ছাউনির মতো করে দেয়া বাঁশগুলোর সন্ধান পায়। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। একটু আলো থাকলে খুব সুবিধা হতো। তার খুঁটের ভেতর ম্যাচ আছে, সে একবার জ্বালাবে কিনা বুঝতে পারছিল না। বাঁশগুলো সরালেই সে কাফন দিয়ে মোড়ানো লাশটা পেয়ে যাবে। মুকিদ আলী উবু হয়ে বসে বাঁশগুলো তুলতে শুরু করে। হঠাৎ হুম হুম করে আবার বিকট শব্দ। সাথে সাথে কবরের বাঁশ ভেঙে সাদা কি একটা যেন ছিটকে বেরিয়ে আসে। মুকিদ আলী আর্ত চিৎকার করে পিছিয়ে আসে। আবছা অন্ধকারে বিস্ফারিত চোখে সে তাকিয়ে থাকে। অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, সাদা মতন কিছু একটা দুলছে। দুলতে দুলতে সেটা হুম হুম করে শব্দ করছে। শব্দের সাথে সাথে মাংস পোড়া একটা দুর্গন্ধে পুরো জায়গাটা ভরে গেল। মুকিদ আলী কাপা হাতে তার কোমরে গোজা ম্যাচটা বের করে ফস করে একটা কাঠি জ্বালালো। কাফনে মোড়া মুসলিম মিয়ার পোড়া শরীর, কাফন থেকে মাথা বের করে তার দিকে তাকিয়ে আছে। ম্যাচ কাঠির আলো থেকে আড়াল করার জন্য মুসলিম মিয়া 2 হাত সামনে তুলে ধরল। পোড়া মাংসের আড়াল থেকে হাড় বের হয়ে আছে। মুকিদ আলী কোদালটা হাতে নিয়ে পিছিয়ে আসে। প্রচন্ড আতঙ্কে কিছু চিন্তা করতে পারছে না। সে শুধু জানে তাকে এখন পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। ঠিক তখন কুয়াশাটা কেটে গিয়ে চাঁদের আলোতে হঠাৎ করে পুরো এলাকাটা আলোকিত হয়ে উঠল। মুকিদ আলী দেখল গোরস্তানের দেয়ালে পা ঝুলিয়ে ছায়ামূর্তির মতো কারা যেন বসে আছে। দীর্ঘ দেহ, ক্রুদ্ধ চোখের দৃষ্টি। কোদালটা ফেলে দিয়ে সে উল্টো দিকে দৌড় দেবার জন্য ঘুরে দাঁড়াল। তাকিয়ে দেখে সেদিকেও কে যেন দাঁড়িয়ে আছে, লম্বা একটা ছায়ামূর্তি। মনে হয় মাথাটা বুঝি গাছের ডগা পর্যন্ত পৌঁছে গেছে। তার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের দৃষ্টিতে ক্রোধ এবং ঘৃণা। গোঙানোর মতো একটা শব্দ করে মুকিদ আলী মুখ থুবড়ে পড়ে গেল, আর উঠল না। জীবনের শেষ চুরিটি সে আর সমাপ্ত করতে পারল না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের গল্প মুকিদ আলীর শেষ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।